এই যে আপনারা জয়ের কথাবার্তা, অমিত শাহর কথাবার্তা, বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন, এগুলো সব এক সূত্রে গাথা। কেন সাজিব ওয়াজেদ জয় স্টেটমেন্ট এখন চেঞ্জ করছে কি জন্য? তারা ভেবেছিল যে একটা কু হওয়ার পরে নর্মালি যেটা হয়, এর সাথে যারা জড়িত এরা ইমিডিয়েটলি যাদেরকে প্রসিকিউশন করতে হবে, যাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে, তাদেরকে আলাদা করা হয়। বাকি যারা আছে একটা টেকনাফ, একটা তেতুলিয়া, একটা কক্সবাজার এরকম পোস্টিং দিয়ে করে ফেলে। কিন্তু আমরা এই মুহূর্তে কি দেখতেছি যে যারা যেখানে ছিল ওখানেই আছে, এবং এরা এখানে আছে দেখেই দে আর গেটিং স্ট্রং। এই স্ট্রং হয়ে তাদের হোপটা বেড়ে গেছে। এই জন্যই জয় এখন বলে যে তত্ত্বাবধায়ক হওয়ার পরেও নিবে, কারণ তারা এতদিন মনে করছে যে এরা ধমধম করে পড়ে যাবে। স্টিল এই রেজিমের যারা আছে, ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ যারা আছে, সব তাদের জায়গার মধ্যে আছে। তারা যে ইসরায়েল থেকে পাওয়ারফুল মেশিন গুলো কিনেছে, স্পাইওয়ার গুলো কিনেছে, যেটা দিয়ে টেলিফোন মনিটরিং করে, এই মনিটরিং গুলা যে করে সেটা হচ্ছে এটা দিয়ে এক একটা মেশিন দিয়ে 300 জনের মতো কন্টিনিউয়াস মনিটর করা যায়। এইগুলো দিয়ে তো আর্মিকে কন্ট্রোলে রাখছে। তো এটা দিয়ে সাংবাদিক থেকে শুরু করে মানে পাবলিক সার্ভেন্ট যারা আছে, পলিটিশিয়ান, বিরোধী দল, সবার সবকিছু তো সরকার জানতো। এই কারণেই তো তাদের সাকসেসটা। আমি মনে করি যে টেলিফোন মনিটরিং যেটা, এটা এখনো সরকার, যারা সরকারের বিরোধী তাদের এগেইনস্টে ব্যবহার করতেছে। এখনো আমার ঢাকায় যারা ফ্রেন্ড আছে তারা এখনো কথা বলতে ভয় পাচ্ছে, বিকজ তারা জানে যে এই রিজিমটা এখনো পাওয়ার, তারা এখনো ফ্রিলি কথা বলতেছে না। শেখ হাসিনা এইবারও ইন্ডিয়ান আর্মিকে অনুরোধ করেছিল। তাদের ট্র্যাক রেকর্ড আছে, ইন্ডিয়ার কাছ থেকে এই ধরনের হেল্প চাওয়ার ট্র্যাক রেকর্ড আছে। এই কারণে দিস আওয়ামী লীগ ক্যানট বি ট্রাস্টেড। এই এনটিএমসি এখনো আওয়ামী লীগের লেসপেন্সাররা চালাচ্ছে। এনটিএমসির উপরে আমাদের সরকারের ইমিডিয়েট কন্ট্রোল নিতে হবে। তাদের যে মেশিনগুলো আছে তারা দেখতে হবে তারা কাকে কাকে মনিটর করতেছে। এখনো আমরা আছি হচ্ছে তাদের কন্ট্রোলে। এই কন্ট্রোলটা না যাওয়া পর্যন্ত এই দেশে যে এখন একটা আনরেস্ট চলতেছে, যেটা আওয়ামী এবং এবার তারা দিন দিন স্ট্রং হচ্ছে। এই জন্যই জয়ের স্টেটমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ তারা দেখতেছে তার লোকজনই এখনো গ্রাউন্ডে আছে, এবং এটা তো তারা চিন্তাও করতে পারেনি। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে লাইভে আসলাম কারণ আমি আর লাইভ করার সময় পাবো না। জাস্ট আমি ভাবলাম কিছু আপডেট দেওয়া প্রয়োজন, এবং এই জিনিসগুলো আমরা একটা রেভলিউশন করলাম। রেভলিউশনের পরে একটা নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও এখন পর্যন্ত যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন র্যাব, ডিজিএফআই, এনএসআই, এগুলাতে যে সমস্ত আওয়ামী লেসপেন্সার যারা ছিল, স্টিল দে আর ইন হোল্ড। এখন বলতে পারেন যে মানে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার আসে এখন তাদের অধীনে, এরকম তো হতেই পারে আস্তে আস্তে এদেরকে চেঞ্জ করে দেওয়া হবে। কিন্তু একটা জিনিস দেখেন যে আপনি প্রথমেই আমি বলি যে সজীব ওয়াজেদ জয় তার স্টেটমেন্ট কিন্তু এখন পর্যন্ত 3 বার চেঞ্জ করেছে। 3 বারের মধ্যে লাস্ট যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে তারপর নাকি আবার শেখ হাসিনা ফেরত আসবে। এর মধ্যে আমরা দেশের মধ্যে অনেক ডাকাতি দেখলাম, অনেক ক্রাইসিস দেখলাম, কিডন্যাপিং এর গুজব শুনলাম, সংখ্যালঘুদের উপর নির্যাতন দেখলাম। এই জিনিসটা আবার ভারতের মিডিয়াগুলো একদম শাউট করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ মনে হয় যেন মানে তাদের ন্যাশনাল ইস্যু থেকে আমাদের দেশের ইস্যুটাই হচ্ছে তাদের কাছে বড়, কন্টিনিউয়াস আমাদের সঙ্গে বলতেছে। এর পাশাপাশি আজকে ম্যানহাটনে কি বলে টাইম স্কোয়ারে সংখ্যালঘুদের, বাংলাদেশি সংখ্যালঘুদের একটা হয়েছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এবং সেম জিনিস মিডিয়াতে ইকো করতেছে। সেম জিনিস শাহবাগে সংখ্যালঘুদের একটা হয়েছে। হয়রাজ আমরা সব জায়গায় দেখেছি যে সংখ্যালঘুর এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে যখন এগুলো শুরু হয়েছে, সাথে সাথে আমাদের ইভেন মাদ্রাসার ছেলেবেলারা পাড়ায় পাড়ায় লোকজন মন্দিরকে পাহারা দিয়েছে। অ্যাকচুয়ালি দেশের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নাই, কিন্তু এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। অমিত শাহ টুইট করেছে যে তারা একটা কমিশন ফর্ম করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের কি হচ্ছে এটা দেখার জন্য। মাই গড, অমিত শাহ কেন বাংলাদেশের সনাতন ধর্মী বা যেই হোক
তাদের যদি কোনো কিছু হয় এটা মনিটর করবে। তারা কি ভারতীয় নাগরিক? তারা বাংলাদেশের নাগরিক। তারা সনাতন ধর্মী মানে কি তারা কি ভারতীয় নাগরিক নাকি? এইটা আমাদের সোভরেন্টিকে, আমাদের দেশের সোভরেন্টিকে আন্ডারমাইন করে, সিরিয়াস ভাবে আন্ডারমাইন করে। এই আন্ডারমাইন করে আমি মনে করি যে আমাদের যে বর্তমান পররাষ্ট্র মন্ত্রী লেভেলের যে উপদেষ্টা আছেন উনি এ ব্যাপারে একটা কঠোরভাবে রিটালিয়েট করবেন। কারণ এটা একটা মানে সিস্টেমে পরিচালিত হয়েছে যে আমাদের দেশের নিজস্ব বুদ্ধিজীবীরাই এখন ভারতীয় পেরোলের মধ্যে থেকে তারা বলে যে এখানে যদি সংখ্যালঘুদের কিছু হয় ভারত ইন্টারভিন করবে। ভারত ইন্টারভিন করবে? হু দ্য হেল ইজ ভারত? আমরা একটা সভরেন নেশন, তাদের একটা সভরেন নেশন। আমাদের যদি কোনো বুদ্ধিজীবী এই কথা বলে তাকে ধরে নেবেন শালা একটা বাটপার এবং ভারতীয় পয়সা খাওয়া দালাল। যারা বলে যে ভারতের ভারত ইন্টারভিন করবে, এটা ওদের পয়সা খায়া বলে যে সিরিয়াসলি আমাদেরকে আন্ডারমাইন করার জন্য। এখন একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয় যে ডিপ্লোমেসি এটা তার নেইবরদের মধ্যে সব দেশে ফেল। এখন পর্যন্ত তার যতগুলো নেইবর আছে একমাত্র বাংলাদেশের রেজিমটা তাদের আন্ডারে ছিল, বাট এই রেভলিউশনের মাধ্যমে ওইটাও তার হাত ছাড়া হয়ে গেছে। এখন তারা চেষ্টা করতেছে এই তত্ত্বাবধায়ক সরকার মধ্যে তাদের লোক ঢুকানোতে। আমরা অনেকেই যাদেরকে চিহ্নিত আছে তাদেরকে রেজ দিচ্ছি, কিন্তু তারপরেও দেয়ার আর হিডেন পিপলস। এখন এই সেনাবাহিনীর মধ্যে যে অংশটা সেনাবাহিনী যে অংশটা শেখ হাসিনার রেজিমকে সাপোর্ট করেছে, এবং আমি নাম্বার অফ টাইমে বলেছি যে তারা একটা কু করার চেষ্টা করতেছে, এরকম করতেছে। অনেকে বলেছেন এটা একটা গুজব, এটা গুজব না। বাট এখন যেটা হচ্ছে এই যে আপনারা জয়ের কথাবার্তা, অমিত শাহর কথাবার্তা, বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন, হিন্দু মতাবলম্বীদের তাদের বিভিন্ন জায়গায় শাহবাগে জমায়েত করা, টাইমস করা, এগুলো সব এক সূত্রে গাথা। কেন সাজিব ওয়াজেদ জয় স্টেটমেন্ট এখন চেঞ্জ করছে কি জন্য? তারা ভেবেছিল যে একটা কু হওয়ার পরে নর্মালি যেটা হয় এর সাথে যারা জড়িত এরা ইমিডিয়েটলি যাদেরকে প্রসিকিউশন করতে হবে, যাদেরকে মোট কথা হচ্ছে একদম ফাঁসিতে ঝুলাইতে হবে তাদেরকে আলাদা করা হয়। বাকি যারা আছে একটা টেকনাফ, একটা তেঁতুলিয়া, একটা কক্সবাজার এরকম পোস্টিং দিয়ে ইয়ে করে ফেলে। কিন্তু আমরা এই মুহূর্তে কি দেখতেছি যে যারা যেখানে ছিল ওখানেই আছে, এবং এরা এখানে আছে দেখেই দে আর গেটিং স্ট্রং। এই স্ট্রং হয়ে তাদের হোপটা বেড়ে গেছে। এই জন্যই জয় এখন বলে যে তত্ত্বাবধায়ক ইয়া হওয়ার পরেও নিবে, কারণ তারা এতদিন মনে করছে যে এরা ধমধম করে পড়ে যাবে, যারা তাকে সাপোর্ট দিছে তারা তো দিচ্ছে না। স্টিল এই রেজিমের যারা আছে ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ যারা আছে সব তাদের জায়গার মধ্যে আছে। পুলিশ যদি এখন একটা ডিসওরিয়েন্টেশনের মধ্যে আছে, বাট বাকি যারা আছে তারা এখনো শপথে বহাল আছে। এখন আমাকে অনেকে বলেছেন যে ওয়াকার স্যার খুব চেষ্টা করতেছেন কিন্তু উনি পারতেছেন না। আমি মনে করি ইটস এ বুলশিট। ওয়াকার স্যার যদি কাউকে ইয়া করতে চায়, উনি যদি থ্রেট মনে করে, উনার হোল আর্মি ওকে 46 ব্রিগেড উনি বিশ্বাস করতে পারতেছেন না, কারণ এটা ইমরানের আন্ডারে ছিল। আচ্ছা, উনি কি করবেন? আমি জানি এই মুহূর্তে 200-র মতো কমান্ডো আছে ঢাকাতে, বা উনি বলতে পারেন যে 2টা কোম্পানি আসবে, এদিকে আসবে। কোম্পানি কমান্ডারকে উনি পার্সোনালি ওনার আশেপাশে থাকবে। এমএস আছে ওনার ইয়াতে, এমএস পোস্টিং অর্ডার বের করবে বা কাউকে রিলিজ অর্ডার দিবে, তার চাকরিটা টার্মিনেট করা হইলো, ফিনিশ, হি গোজ হোম। এখানে পারতেছে না, এটা একটা বুলশিট। সেনাপ্রধানের আর্মিতে এটা তো সিভিল না যে কেউ এসে উপরে থেকে বললো মানি না, মানবো না। এখানে মানি না, মানবো না কোনো ইয়া নাই। আর একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর স্ট্রেংথ এখন যেটা, জুনিয়র অফিসাররা তারা অ্যাবসোলিউটলি ওয়াকার স্যারের সাথে সমমর্মিতা পোষণ করছে, যে ওয়াকার স্যারের ইয়াতে, এবং অনেক ম্যাক্সিমাম জিওসিরাই ওয়াকার স্যারের পক্ষে। কিন্তু এটা বুঝতে হবে ওই জিওসিরাও কিন্তু এদের সাথে এখন অনেক আওয়ামী লীগের লোকজনের কানেকশন আছে, এবং তারা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছে। এখন দেখতেছে যে তাদের স্ট্রেংথটা তো এখনো আছে, কারণ এখনো ওয়াকার স্যার ওই লোকগুলাকে আউট করেনি। এখন আমি কি ওয়াকার স্যারকে ডাউট করবো? ওকে, ওনাকে ডাউট করলাম না, কিন্তু উনি এগুলো কেন করতেছে না? এটা একটা বুলশিট যে আমি চেষ্টা করতেছি, এখনো ওরা আহ্বান করতেছে, বলতেছে আমার কি দোষ, আমরা অর্ডার পালন করছি।
ওয়ার্ডার পালন করছে এটা বলবে হচ্ছে সৈনিক, সৈনিক বলবে সৈনিকের কোনো অল্টারনেটিভ নাই। বাট অ্যাজ পার মিলিটারি রুল, অফিসার তার গুড ওয়ার্ডার এবং ব্যাড ওয়ার্ডারের ডিফারেন্সিয়েট করার ক্ষমতা আছে, তাকে দেওয়া আছে। সে ইচ্ছা করলে সে যদি বলে যে সিনিয়র আমাকে আদেশ করছে এই জন্য আমি ঢাকা শহরের মধ্যে হেলিকপ্টার থেকে গুলি করছি, কোনো আদালত কোনো কিছুতে এই জিনিসটা টিকবে না। সো এই জিনিসটা পরে এখন পর্যন্ত ওয়াকার স্যার কোনো অ্যাকশন নিচ্ছে না, এটা তার পজিশনটাকে সন্দেহজনকভাবে সন্দেহের উদ্বেগ করে। এর আগের ভিডিওতে আমি বলেছি যে উনি জিয়াউল আহসানকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার যেটা পালানোর যেটা চেষ্টা ওটা উনি জানতেন, ওনার নলেজ এটা হয়েছে। সো সবকিছু মিলায়া, আর আমি যেটা মনে করি আরো একটা জিনিস বলি, উনি প্রথমে যে 5 জন অফিসারকে উনি জিয়াউল আহসানকে ফোর্স রিটায়ারমেন্ট আর বাকিদেরকে পোস্টিং করেছেন। পোস্টিং এর একটা সিস্টেম আছে, এটা হচ্ছে বোধহয় ARI 373 একটা রুল আছে। সেটা হচ্ছে আমাদের যখন পোস্টিং হয় তখন বলে দেয় যে ARI 373 অনুযায়ী, তার মানে হচ্ছে আমাকে ঢাকা থেকে সিলেট পোস্টিং করা হলো, সিলেটে আমি এর মধ্যে আমি 15 দিন টাইম নিতে পারি, এই 15 দিনের মধ্যে ওখানে গিয়ে হাজির হতে হবে। সো উনি ওখানে যাদেরকে পোস্টিং করেছে তারা এখনো ঢাকার মধ্যে বসে বসে কনস্পিরেসির মধ্যে এগুলাতে পোস্টিং যেটা করতে হয় সেটা হচ্ছে এখান থেকে এখানে পোস্টিং ফোর্থ উইক মিনস ইমিডিয়েট। আজকে এখান থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে, কালকে ওখানে গিয়ে তাকে জয়েন করতে হবে, সিম্পল। উনি এই যে অংশটা এই বিভিন্ন ধরনের অনৈতিক গুম খুন এই ধরনের প্রভাব বিস্তার এগুলোর সাথে জড়িত, তারা এখনো মাঠে আছে দেখেই বিভিন্ন স্থানের মধ্যে এখন এই অরাজকতাটা হচ্ছে। অরাজকতা হওয়ার মানে কি, তারা দেখাবে যে বাংলাদেশ মানে ওই মানুষের মধ্যে একটা কনসেপ্ট দেওয়া যে আগেই ভালো ছিল, এটা আওয়ামী লীগের পুরনো ট্যাকটিক্স, আগেই ভালো ছিল। এবং এইটা তারা করার সাহস এখনই পাইতো না, কেন পাচ্ছে? কারণ ওয়াকার স্যার এখন এগুলাকে এখন আউট করেনি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই লোকগুলাকে ইমিডিয়েটলি ওনাকে খারিজ করে দিতে হবে। তারপর আরো একটা জিনিস দেখেন যে এখন NTMC ন্যাশনাল টেলিমনিটরিং সেল, এটা যখন ছিল প্রথমে এটা ছিল হচ্ছে একজন মেজর। এই আওয়ামী লীগ সরকার এটাকে মেজর থেকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার থেকে এখন মেজর জেনারেল। এবং এইটাই হয়ে গেছে হচ্ছে এটা যে কত একটা পাওয়ারফুল টুল, এইটাই কিন্তু সমস্ত পলিটিশিয়ান থেকে শুরু করে এখন যে তারা যে ইসরায়েল থেকে পাওয়ারফুল মেশিনগুলো কিনেছে, স্পাইওয়ার গুলা কিনেছে, যেটা দিয়ে টেলিফোন মনিটরিং করে, এই মনিটরিং গুলা যে করে সেটা হচ্ছে এটা দিয়ে এক একটা মেশিন দিয়ে 300 জনের মতো কন্টিনিউয়াস মনিটর করা যায়। এইগুলো দিয়ে তো আর্মিকে কন্ট্রোলে রাখছে। তো এটা দিয়ে সাংবাদিক থেকে শুরু করে মানে পাবলিক সার্ভেন্ট যারা আছে, পলিটিশিয়ান, বিরোধী দল, সবার সবকিছু তো সরকার জানতো। এই কারণেই তো তাদের সাকসেসটা, এটাই হচ্ছে তাদের সাকসেস। এই জিনিসটা এখন জিয়া চলে গেছে, তাই না? খুব খুশি আপনারা? আচ্ছা, কে দায়িত্বে আসছে? মেজর জেনারেল রেদওয়ান। মেজর জেনারেল রেদওয়ান হচ্ছে ওনার বাবার নামটা আমি জানি না, কিন্তু ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্টাফ ছিলেন এবং পরবর্তীতে জিয়াউর রহমানের হত্যার পিছনে ওনার ফাদারকে দায়ী করে পরবর্তীতে হ্যাং করা হয়। এই অফিসারটাকে ইজ এ গুড অফিসার, কিন্তু তাকে পিক করে আওয়ামী লীগ যত ধরনের সুযোগ সুবিধা আছে দিয়ে এখন দিয়েছে তাকে টেলিমনিটরিং সেলের। এবং আপনি কি সুন্দর করে দেখবেন যে এই বিপ্লবের যে একটা ইয়াং ছেলে, নামটা ভুলে গেছি, ওকে দিচ্ছে টেলিকমিউনিকেশন অ্যান্ড এটা ও কি জিনিসটা বুঝবে? রেদওয়ান স্যার তো তাকে গিয়া ওই কি আফতাব টাওয়ার দেখায় বলবে এটা হচ্ছে টেলিমনিটরিং সেল, ও তো কিছু জানে না তো সে, এবং ওইটা দিছে হচ্ছে ওখানে। সো এখানের মধ্যে মানে সিরিয়াস একটা মিসকোঅর্ডিনেশন চলতেছে। এবং এই আমি মনে করি যে টেলিফোন মনিটরিং যেটা, এটা এখনো যারা সরকারের বিরোধী তাদের এগেইনস্টে ব্যবহার করতেছে। এখনো আমার ঢাকায় যারা ফ্রেন্ড আছে তারা এখনো কথা বলতে ভয় পাচ্ছে, বিকজ তারা জানে যে এই রিজিমটা এখনো পাওয়ার, তারা এখনো ফ্রিলি কথা বলতেছে না। আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি তারা বিভিন্ন সময় ফেসবুকে লিখি, এবং ডিজিএফআই, এনএসআই রেগুলার যে যেগুলা কমেন্ট যারা করে তারা স্টিল অ্যাক্টিভ। আমরা ইকবাল করিম ভুইয়াকে রেজিস্ট্যান্স দিয়েছি যে সে ভারতীয় এজেন্ট, তার পক্ষে ফেক অ্যাকাউন্ট নিয়ে আমার ইয়াতে লাগাতার একজন একটা কথা বলে আরেকটা ফেক অ্যাকাউন্ট এসে তাকে সাপোর্ট করে। এই জিনিসগুলো করতেছে হচ্ছে ডিজিএফআই, এসআইবি, এনটিএমসি।
এই ডিজিএফআই এর যতগুলা, তারপরে আর আরেকটা জিনিস, আমরা আয়নাঘর দেখতেছি, আয়নাঘর থেকে লোকজন মুক্তি পাইছে দেখতেছি। আয়নাঘর যারা করছে, যাদের আটকায় রাখছে এতদিন, তাদের আমরা তো দেখছি, আজমি স্যারকে দেখছি, আরমান আরো কয়েকজনকে দেখছি আসছে। আর এই লোকগুলা স্টিল ইন, এখনো পাওয়ার, এখনো সে ডিজিএফআই। হামিদ স্যার, এটা কি একটা জোক? প্রফেসর ইউনুস স্যার, আপনি মানে এখন দেশের প্রধান হত্যাকর্তা। আমরা তো ভেবেছি আপনি হচ্ছেন আপনার সম্বন্ধে পাবলিকলি যেটা সবচেয়ে বেশি করে, হিজ এ কর্পোরেট জায়ান্ট। এই কর্পোরেট জায়ান্টের অ্যাটিটিউড যদি আপনি এখানে কমান্ড এন্ড কন্ট্রোলের মধ্যে, এই এনটিএমসি এখনো আওয়ামী লীগের লেসপেন্সাররা চালাচ্ছে, আমরা যারা অ্যাক্টিভিটিস করছি এখনো তাদের কাছে রেজিস্ট্রেশন পাচ্ছি, তাহলে আমাদের স্বাধীনতা কোথা থেকে আসলো? এনটিএমসির উপরে আমাদের সরকারের ইমিডিয়েট নিতে হবে, কন্ট্রোল নিতে হবে। তাদের যে মেশিনগুলো আছে তারা দেখতে হবে তারা কাকে কাকে মনিটর করতেছে। এদের যে পাস্ট রেকর্ড আছে, এই যে তারা তো বাট আমি শিওর জিয়া যখন গেছে তার সমস্ত কিছু ডিলিটেড করে দিয়ে গেছে। বাট এখনো আমরা আছি তাদের কন্ট্রোলে। এই কন্ট্রোলটা না যাওয়া পর্যন্ত এই দেশে যে এখন একটা আনরেস্ট চলতেছে, যেটা আওয়ামী এবং এবার তারা দিন দিন স্ট্রং হচ্ছে, এই জন্যই জয়ের স্টেটমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে। কারণ তারা দেখতেছে তার লোকজনই এখনো গ্রাউন্ডে আছে, এবং এটা তো তারা চিন্তাও করতে পারেনি। সো ওয়াকার স্যারকে আমি ডাউট করবো না, কিন্তু উনার কাজ যেগুলা হচ্ছে এগুলা সন্দেহজনক। তারপর আরো কয়েকটা পয়েন্ট কি আছে ডিজিএফআই। আচ্ছা, আরেকটা জিনিস যখন আমাদের আর্মিতে অনেক কু হয়েছে, এখন বলতো কু হওয়ার পরে কি হয়, কুটা হয়েছে এর পরের দিন ওই সেম জিনিস, যারা ফাঁসিতে ঝুলে যাবে আর যারা আছে দেখি, বাট এখনো তারা কোনো কিছু করতেছে না। এটা একটা বিগ থ্রেট। তারপরে আমাদেরকে কন্টিনিউয়াস ভারতের ভয় দেখানো হচ্ছে। এই জিনিসগুলো মিলে আমাদেরকে একটা অস্থিতিশীল পরিস্থিতির শিকার করতেছে, এবং এইটা আমাদেরকে ইমিডিয়েটলি সলভ করতে হবে। ইমিডিয়েটলি সলভ কিভাবে করতে হবে? এই রেজিমের যে যারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, জনগণের কাছে গুলি করেছে, যারা ওখান থেকে বম ড্রপ করেছে, যারা ওখান থেকে গ্রেনেড ড্রপ করেছে, একটা ঢাকা সবচেয়ে ডেন্স পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই জিনিসগুলো যদি আমরা এখনই না করি, হ্যাঁ সব একসাথে করা যাবে না, কিন্তু মেইন যে মাথাগুলো আছে এদেরকে যদি সরাই দিই, বাকিটা এমনিই পড়ে যাবে। এবং এটা কেমনে হবে? এটা তো আমার ওয়াকার স্যারকে বুদ্ধি দেওয়ার কিছু নাই। হি উইল জাস্ট কল এ কোম্পানি, 1 or 2 কোম্পানি, ইফ নিডস এ ব্যাটালিয়ান। উনার লয়াল যেটা আছে, হি ক্যান চুজ হিজ ব্যাটালিয়ান। কমান্ডো ব্যাটালিয়ান সবচেয়ে বেস্ট সিচুয়েশনে আছে। ঢাকায় অলরেডি 2টা কোম্পানি আছে। আনবে, ওইটা নিয়ে জাস্ট যাবে, ওদেরকে রিটায়ার করায় দিবে। রিটায়ার শেষ, যার যে পরিমাণ ক্রাইম করেছে সেই অনুযায়ী আইদার অ্যারেস্ট হবে। আচ্ছা, এটা উনি কেন করতেছে না? কারণ উনি আমাদের ধারণা স্টিল আওয়ামী লীগ, আওয়ামী লীগ তাকে, এবং রয়ের ইন্ধন ছাড়া এটা হচ্ছে না। এবং এর আগে আমরা যে সমস্ত বিভিন্ন লিস্ট পেয়েছেন, তাই না, তত্ত্বাবধায়ক সরকারের, এই লিস্টগুলো কে বানাইছে? চুপ্পু এবং সেনাপ্রধান মিলা বানাইছে। সো উই ক্যান নেভার ট্রাস্ট দেম। এবং এই যারা এই জিনিসগুলো যদি, এই অনিয়মগুলো যারা করেছে, যারা গুম খুন করেছে, ঢাকা শহরের মধ্যে গোলাগুলি করেছে, এই জিনিসগুলো যদি জাস্টিস আমরা না করতে পারি, তাহলে এই আন্দোলন আমরা সফল বলতে পারবো না। সো আমি আশা করি সেনাবাহিনীটা, যেহেতু প্রফেসর ইউনুস স্যারের আন্ডারে আছে, উনি এটা ইমিডিয়েটলি দেখবেন, এবং আর্মির এই যে সমস্ত মনিটরিং আছে যেগুলো আছে, এগুলা উনি কন্ট্রোল নেবেন এটার। এবং এই কন্ট্রোলটা, এবং আমি মনে করি না সেনাবাহিনী এমন একটা জায়গা যে এখন 1 থেকে 10 পর্যন্ত সবাই আওয়ামী লীগ। ইফ নিডস এভরিবডি গোজ হোম। সেনাবাহিনীতে অফিসারের কোনো কমতি নাই। দরকার হলে এই মেজর উইল বি কর্নেল টুডে, মেজর ক্যান বি যে সিনিয়র মোস্ট লেফটেন্যান্ট কর্নেল, হি উইল বি ব্রিগেডিয়ার টুডে। বাট আমাদেরকে রাইট ম্যানটা রাইট জায়গায় ইমিডিয়েটলি আনতে হবে। আদারওয়াইজ এইরকম একটা রেগুলেশন হলে এরকমই হয়। আমরা আওয়ামী লেসপেন্সার দিয়ে যত তাড়াতাড়ি সরাবো, দেশটা তত স্থিতিশীল হবে, ততই ওই জয় বেটা
ওই মানে যখন কথা বলে তো টালের মতো আসে আর কি, তখন তার হুশটা হবে আর কি। বাট সে মনে করতেছে এখনো আমাদের লোকজন এখনো কন্ট্রোলে আছে, সো হি ক্যান সে এনিথিং। সো আমাদেরকে এটা নিয়ে সতর্ক থাকতে হবে। সো আমি এটা করলাম কারণ আমার কালকেও কাজ আছে, কালকে আমার অনুষ্ঠান আছে। আমি যদি ইমিডিয়েট কোনো কিছু পাই, কালকে অবশ্য কাজের যেখানে থাকবো ওখান থেকে করা যাবে না, আমি ইমিডিয়েটলি করার চেষ্টা করবো। এইটুকুই আমার আপডেট ছিল। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে আমি দেখি। Salam, we can't rest until we truly win. Yeah, of course. ওয়াকারকে রিপ্লেস করতে বলেন, হি ইজ দ্য মেইন ক্রিমিনাল। এই ব্যাপারে এখনো এক পার্টি মনে করে যে ওয়াকার স্যারকে লাগবে, তাকে দিয়ে এই জিনিসটা হচ্ছে। আমি বলবো উনি একটা রাইটলি ডিসিশন নিয়েছে যখন দেখছে যে উনার জুনিয়র অফিসাররা সবাই আওয়ামী লীগের বিপক্ষে। সো উনি ওখানে রাইট ডিসিশন দিয়েছে। স্টিল আই ডোন্ট বিলিভ হিম। সো আজকে একটা ভিডিওতে দেখলাম শেখ হাসিনা নাকি চলে যাওয়ার আগে বলেছে, রিপিট 90 দিস কান্ট্রি ক্যান নট রিকভার ইন দ্য নেক্সট 20-25 ইয়ার্স। ট্রু, সে একদম আরো সিরিয়াস কথাবার্তা বলেছে। সেনাবাহিনীকে বলেছে দরকার হলে আরো 10-20 হাজার 1 লাখ ফেলে দিয়ে তাকে ক্ষমতায় থাকতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা বলতে ভুলে গেছি। আপনারা কি দেখেছেন একটা টুইটারে শেখ হাসিনা নাকি ভারতের আর্মিকে বলেছে ইনভাইট করেছে, এবং এইটাই কিন্তু ভারতীয় আমাদের যে লেসপেন্সার গুলা বলে। সো আমাদের অবিনাশ পালোয়ালের 25শে জুলাইয়ের যে আর্টিকেলটা, ওইটাতে কিন্তু বলেছিল যে 2009 সালেও তারা রেডি ছিল যে যদি কোনো ক্রাইসিস হয় ইন্ডিয়ান আর্মি আসবে। কার ইনভাইটেশনে? আন্তর্জাতিক ইয়াকে দেখাইতে হবে যে তারা ইনভাইট করতেছে না, ওই দেশের লেজিটিমেট প্রাইম মিনিস্টার তাদেরকে ইনভাইট করেছে। সো শেখ হাসিনা এইবারও ইন্ডিয়ান আর্মিকে অনুরোধ করেছিল। আপনারা যারা 25শে জুলাইয়ের অবিনাশ পালের ভিডিওটা দেখেন নাই, ওটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলেছি ওইটা নিয়ে। তারপরে ডক্টর জাহিদ একটা করেছে, জাহিদেরটা আরো ডিটেলস। হ্যাঁ, সো এই জিনিসটা জেনে নেবেন। এবং এই কারণেই এই যে ভারতীয় বাহিনীকে তারা ইনভাইট করেছে, এটা এক পার্টি বলতেছে না এই ইনফরমেশনটা সত্য না, বাট তাদের ট্র্যাক রেকর্ড আছে। ইন্ডিয়ার কাছ থেকে এই ধরনের হেল্প চাওয়ার ট্র্যাক রেকর্ড আছে। এই কারণে দিস আওয়ামী লীগ ক্যানট বি ট্রাস্টেড। আওয়ামী অ্যাপয়েন্টেড কোনো পদের লোকজনই ক্যানট বি ট্রাস্টেড। সেই তুলনায় ওয়াকার স্যার ক্যানট বি অলসো ট্রাস্টেড। সময় হলেও এক সময়কে ওনাকে বাড়ি পাঠাইতে হবে, কারণ ওনার যদি সঠিক সহি ইয়াটা থাকতো, উনি ইমিডিয়েটলি ওই জিনিসগুলাকে সাথে ওগুলাকে ওই অনুযায়ী তাদেরকে বাড়ি পাঠাই দিত, বা ফোর্স রিটায়ারমেন্ট বা কিছু একটা করাই দিত। আচ্ছা, পুলিশের কোনো দায়িত্বে নিচ্ছে না। ইয়েস, এটা নিয়ে হচ্ছে, এটা নিয়ে যারা এক্সপার্ট তারা বলবে, আমি এটা নিয়ে বলবো না। শাহজাহানের মৃত্যু নিয়ে কিছু বলেন, ওনাকে হাসিনা মারার পরিকল্পনা করেছে, এটা এই ধরনের একটা থিওরি আমি শুনেছি, বাট আমার কাছে প্রমাণ কিছু নেই। বাবর সম্পর্কে কিছু বলুন স্যার, সে কি ভারতের জন্য আতঙ্ক? লুৎফর বাবর ভারতের জন্য আতঙ্ক? বুলশিট, এটা লো ক্লাস পিপল। স্যার আজকে একটা ভিডিওতে দেখলাম শেখাচ্ছা একই কমেন্ট বারবার, ইলিয়াস আলী কি বেঁচে আছে? আমি অ্যাকচুয়ালি আগের থেকে যে সমস্ত ইনফরমেশন পেয়েছি, আমি একটা আগে লেখাতেও লিখেছি যে হ্যাঁ কি বলে আজমি স্যার বেঁচে আছে, ওটা আমি বলেছিলাম। এখন দেখা যাচ্ছে সে বেঁচে আছে। ইলিয়াস আলী সম্ভবত বেঁচে নেই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এই ফ্যাসিস্ট হাসিনা, এবং সবচেয়ে কথা হচ্ছে এই আয়না ঘরের জিনিসটা আমরা যে দেখতেছি, একজন পুলিশ মাসুদ রানা সে অলরেডি বলছে যে কিভাবে জিয়াউল হাসান তাকে ইলিয়াস আলীকে হত্যা করেছে, বাট স্টিল জিয়াউল হাসান ইজ নট ইন দ্য কাস্টাডি। আমি বলতেছি নট ইন এ প্রপার কাস্টাডি, সে এখনো ফোন ইউজ করতেছে। স্যার আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দ্য শাখাওয়াত, হি ইজ এ গুড পারসন। আমি অ্যাকচুয়ালি একটা থেকে বিশ্বাস করি, তার উপরে হয়তো ইন্ডিয়ার একটা কন্ট্রোল থাকতে পারে, আই এম নট শিওর, বাট ওনাকে সাবধান হইতে হবে, ওনাদেরকে আমাদের ওয়াচ ওভার করতে হবে। ওনার যে কোনো সমস্ত মুভমেন্ট আমরা ফলো করব, যদি কোনো কিছু হয় তখন জানাবো, বাট আমি অ্যাব্রাপ্টলি বলে দিব না যে বাট কিছু লোক মনে করে হি কেম ফ্রম এ ইন্ডিয়ান প্যানেল। ওকে, সে কি ভারতের জন্য আতঙ্ক? আর্মি নিয়ে শুধু ভাবেন আপনি স্যার?
আমি এখন আর্মি বিষয় আমি বেশি জানি এবং এটা নিয়ে আমি বেশি বলবো। তো আর্মি নিয়ে আমার এই জন্যই তো আমি বললাম যে পুলিশ নিয়ে যখন বলছে, পুলিশ নিয়ে আমি এখানে কিছু বলবো না, কারণ আমি ওর সম্বন্ধে এক্সপার্ট না। থ্যাংক ইউ। আমাদের থাকতে হবে। ডক্টর ইউনূস কি সেনাপ্রধানকে পরিবর্তন করতে পারেন? অফকোর্স উনি পারেন, অফকোর্স উনি পারেন। জয় জয় বললো পদত্যাগ করে নাই শেখ হাসিনা। সে বলুক। এখানে ফার্স্ট জিনিস হচ্ছে যে শেখ হাসিনা, উনি প্রথম ওয়াকার স্যার প্রথমে যেটা ফেল করেছে সেটা হচ্ছে উনার উচিত ছিল সাথে সাথে ক্ষমতাটা নিয়ে নেওয়া শেখ হাসিনাকে। হ্যাঁ, এক পার্টি বলবে আচ্ছা শেখ হাসিনা তাহলে তো পদত্যাগ করতো না। ওকে, ঠিক আছে, আই ক্যান বি, উনি যেহেতু উই ক্যান বি স্মার্টার, সে স্মার্ট। আপনি যখন পদত্যাগ করছে, পদত্যাগ করার শেষ ইউ আর জাস্ট অ্যারেস্টেড, উনি তো পদত্যাগ করছে। আমার কথা হচ্ছে সবাই, আমি আর একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ইন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। I don't believe it. You must play ethics, moral and ethics in everything, love and war. But if you play with a bastard like Awamu League, you have to be with the same category. Simple. ওরা ট্রেচারি করে, ওরা এগেন্সট ট্রেচারি করতে পারবে। এটা তো শেখ মুজিবুর রহমানের একটা অ্যান্থনি মাসকানের একটা ইয়ে আছে যে ট্রেনে ওনারা যাচ্ছিলেন এক সময়, তাস খেলতেছিলেন, তখন সে বলতেছিল ইফ ইউ ওয়ান্ট টু কি if you want to beat a bastard, then you have to be better bastard than him. I believe it. But আমি নিজে, I want to play fair in everything, love and war and everything. But if you deal with people like them, you have to. আমার চাকরি লাইফে, আমি বিজেপিতে চাকরি করেছি, আমি যারা এরকম হার্ড নাট, আমি সবসময় রুল ফলো করি, বাট আমি রুলের বাইরে গিয়েও লোকজনকে ফিক্স করেছি। সবাই শুধু বলতেছে লুৎফর রহমান বাবর সম্পর্কে কিছু বলুন স্যার, সে কি ভারতের জন্য আতঙ্ক? শোনেন, এই লুৎফুজ্জামান বাবর হচ্ছে, সে বোধহয় কিশোরগঞ্জের। হ্যাঁ, আমার ফাদার ছিল জেলের অফিসার আর কি। তার যখন প্রমোশনের ফাইল আসলো, সে 20 লাখ টাকা চাইছিল আমার বাপের কাছে। ঠিক আছে, 20 লাখ টাকা। আমাদের সাথে দূরসম্পর্কের আত্মীয় আছে। আমার বাপের তো 20 লাখ টাকা ছিল না, বাপ থাক, দরকার নাই, উনি রিটায়ারমেন্টে চলে আসছে। লুৎফুজ্জামান বাবর হচ্ছে ভারতের আতঙ্ক। বুলশিট। ইন্ডিয়ান আর্মি কি ভয় পাবেন না? মালদ্বীপ শ্রীলঙ্কা পায় না, এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই 2024-এ আমরা একটা সভরেন কান্ট্রি, তারা একটা সভরেন কান্ট্রি, ইট ডাজন্ট ম্যাটার। আর আমাদের সীমানা অনুযায়ী 2 লাখ আর্মি ইজ এ স্ট্রং আর্মি। 2 লাখ আর্মি ইজ এ স্ট্রং আর্মি। আমার কথা হচ্ছে ভারতের কয়টা ফ্রন্ট আছে? ওদিকে চায়না আছে, ওদিকে পাকিস্তান আছে। ও কি ইচ্ছা করলে তার ওদিকের ফোর্স এখানে নিয়ে আসতে পারবে? যেগুলো চায়নামুখী আছে এখানে নিয়ে আসতে পারবে? এরা যদি নিয়ে আসে তখন তো ওরাও এই চান্সে অন্য কিছু করে, ওরাও তো অলরেডি চায়নাকে মানতে পারে। সো বাংলাদেশের আর্মিকে দুর্বল ভাবার কোনো কিছু নাই। বাট আমাদেরকে তারা পলিটিক্যালি আমাদেরকে মানে ক্রিপল করে রাখছে পলিটিক্যালি, এবং এই পলিটিক্যাল নেতৃত্ব স্পেশালি আওয়ামী লীগ, বিএনপির মধ্যেও আছে আওয়ামী লীগ ইন্ডিয়ান সিম্প্যাথাইজার। বাট আমি এই প্রথম যে ডক্টর ইউনূস স্যারের যে প্রথম এনডিটিভির সাথে ইয়া দিছে, মাইন্ড ব্লোয়িং। আমার কথা হচ্ছে ওরা যদি মনে করে, যেমন বিএনপি আওয়ামী লীগ দুইটার সময় তারা জানতো যে আমরা কোনো অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করি না। সো তারা যদি অ্যাগ্রেসিভ, বাট আমরা যদি ওদের অ্যাগ্রেসিভ করি তাহলে তো তারা থামবে। এই যে দিস ইজ এ গুড স্ট্র্যাটেজি বাই ডক্টর ইউনূস। ফার্স্টে অ্যাগ্রেসিভ একটা কিছু বলে ফেলছে উনি, তারপরে ওরা বুঝে যাবে। সো অ্যাগ্রেসিভ যখন করবে, আমরাও একটা অ্যাগ্রেসিভ কোনো কিছু একটা করবো, করলে কিন্তু তারা বুঝবে যে আমাদের সাথে শান্তি থাকতে হলে তাদের অ্যাগ্রেসিভ কিছু করা যাবে না। তারা আমাদের শান্তি বাহিনী থেকে শুরু করে সবগুলাকে ওখানে ট্রেনিং দেয়, ইয়া দেয়, সবকিছু করে। বাট আমরা কিন্তু 7 সিস্টারের মধ্যে যে সমস্ত আমরা তাদেরকে আমাদের টেরিটরি ইউজ করতে দেই না। তাহলে কেমন? আমরাও যদি দিতাম তাহলে বুঝতো যে তাদেরকে দিতে হবে না। সো এই হার্ডের এগেনস্টে হার্ড, আর ওদের সাথে সফট হইলে মাথায় চড়ে বসবে, এবং যেভাবে শেখ হাসিনার মাথায় কাঁঠাল ভাইগা খাইছে এতদিন। আসসালামু আলাইকুম ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত, এ বিষয়ে কিছু বলার? সেই তো ভারতের এজেন্ট। আমি এই ধরনের জিনিস শুনেছি, বাট আমার কাছে ইয়া নাই। বাট আমার কাছে ওনার কার্যক্রম দেখলে আমরা ফিউচারে ইয়া করবো। বাট সবাই মনে করে উনি ভারতীয় এজেন্ট, এটা হতে পারে। আমার ডিপ নলেজ নাই। যেমন আমি যদি ইকবাল করিম ভাইয়ের সম্বন্ধে বলেন, আমি বলতে পারি যে হি ইজ এ ইন্ডিয়ান এজেন্ট। আমি উইথ বিভিন্ন সিচুয়েশন দিয়ে আমি তো বলবো, কিন্তু উনি অনেক আগে রিটায়ারমেন্টে গেছেন, আমি সেটা বলতে পারবো না।
আপনি আছেন শেখ হাসিনাকে নিয়ে চাপটা কোথা থেকে আসছে সেটা বিশ্লেষণ করে জাতিকে জানান। দেশে এইভাবে মিডল ইস্টের আওয়ামী লীগ আর বিএনপি পরে যাওয়া যাবে, কিন্তু দেশটাকে মানে আমি তো এটাই বললাম যে এখন প্রেজেন্ট যে সিচুয়েশনটা, যেহেতু আমরা আওয়ামী রেজিমের যে লটবহরটা এখনো বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন চালাচ্ছে, এদেরকে আমি স্যাক করতেছি না, এদেরকে বাড়ি পাঠাচ্ছি না, সো দে আর গেটিং স্ট্রং। সো এগুলাকে সরাই দিলেই এই যে এখন যে অভ্যন্তরীণ যে সমস্যা হচ্ছে এগুলা আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এটা আর কি। জিয়াউল হাসান কি সেনা হেফাজত আছে নাকি পালাইছে? এখন পর্যন্ত হেফাজতে আছে। হাসিনা যদি পদত্যাগ না করে থাকে তার প্রবাসী সরকার গ্রহণ করে ভারতীয় আর্মির সহায়তা নিয়ে কি করে? অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নিতে পারে ভারতীয়। আপনি ভাই কে? হাসিনা যদি পদত্যাগ না করে থাকে তাহলে প্রবাসী সরকার গঠন করে ভারতীয় আর্মির সহায়তা, ভারতীয় আর্মি ভালো বুদ্ধি দিচ্ছেন। কি সেনা হেফাজতে নাকি পালাইছে? সে এখন পর্যন্ত আছে। ইফ প্রফেসর ইউসুফ লাইফ ইজ ইন ডেঞ্জার, আমি মনে করি যে যারা এসএসএফ এ আছে এদের মধ্যে ইন্ডিয়ান প্রভাব থাকার সম্ভাবনা আছে। সো আমি মনে করি যারা দায়িত্বে আছেন তারা স্ক্রুটিনি করবেন এই ব্যাপারে এবং তাকে অবশ্যই ইয়া দিবেন। বাট এই মুহূর্তে ইন্ডিয়া এত কাঁচা কাজ করবে না, কারণ জানে যে তার হি গট গুড ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি আমেরিকা তার গুড ফ্রেন্ড। সো তাকে, এবং যেহেতু আমেরিকানদের সাথেও তার অ্যালায়েন্স আছে, সো তারা এই অ্যাডভেঞ্চারটা নাও নিতে পারে, কিন্তু আমাদের সতর্ক থাকতে কোনো সমস্যা নাই। ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানাবো। আল্লাহ হাফেজ।